নমস্কার প্রিয় দর্শক। মানব সমাজে একজন মানুষকে যদি সুস্থভাবে, সম্মানের সহিত সুষ্ঠুভাবে বেঁচে থাকতে হয়, তাহলে একজন মানুষের তিনটে জিনিস প্রয়োজন। সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। আর এই তিনটে জিনিসের ব্যবস্থা করতে গেলে প্রয়োজন অর্থের। আর একজন মানুষের যদি অর্থের যোগান বন্ধ হয়ে যায়, তাহলে তিনটে জিনিস তার পক্ষে ব্যবস্থা করা অত্যন্ত কঠিন। আপনি বাসস্থানের কথা ছেড়ে দেন, কোনো মানুষের একটা বারান্দা বা যে কোনো একটা জায়গায় ছাউনির নিচে সে দিন কাটিয়ে দিতে পারে, রাত কাটিয়ে দিতে পারে, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে লজ্জা নিবারণের জন্য একখণ্ড বস্ত্র এবং পেটের ক্ষুধা নিবারণের জন্য কিছুটা আহার। তার তো ইনকামের রাস্তা বন্ধ, তাহলে তাকে এই দুটো জিনিসের ব্যবস্থা কোথা থেকে করবে? সর্বশেষ একটা জায়গা হচ্ছে ভিক্ষাবৃত্তি অবলম্বন। এই ভিক্ষাবৃত্তির মধ্য দিয়ে কারোর কাছ থেকে একখণ্ড বস্ত্র এবং কারোর কাছ থেকে কিছু অর্থ বা কিছু খাবার বা আহার হচ্ছে চেয়ে নিয়ে তার জীবনটাকে কাটিয়ে দিতে পারে, কষ্টর হলেও। আচ্ছা, কেন এ কথা বললাম? আমি তো সাধারণভাবে রাজনৈতিক বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলি আমার অল্প বুদ্ধিমত্তার মধ্য দিয়ে। এই কথা বলার কারণ নিশ্চিতভাবেই আছে। সেই কথাগুলো বলবার জন্যই আমার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিন্স মণ্ডল ছোট্ট একটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এখন এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বঙ্গ রাজনীতিতে কিন্তু ইতিমধ্যেই ভিক্ষাবৃত্তির কাজ শুরু হয়ে গেছে। কি শুরু, কেমন ভাবে শুরু হয়েছে? দেখুন, বিজেপি এরা কিন্তু বুঝে গেছে যে তাদের রাজনৈতিক শক্তি নেই, যে রাজনৈতিক শক্তি দিয়ে তৃণমূলের মতো একটা বড় রাজনৈতিক দল তাকে পরাজিত করতে পারে। এটা বঙ্গ বিজেপি বুঝতে পেরেছে। তার প্রমাণ এইটাই যে বঙ্গ বিজেপির বর্তমানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই তিনি একথা প্রকাশ করেছেন যে রাজনৈতিকভাবে খানিকটা হলেও দেউলিয়া অবস্থার মধ্যে পড়েছে বঙ্গ বিজেপি। তাদের রাজনৈতিক শক্তি ক্রমাগতভাবে ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। সম্প্রতি তিনি বিজেপির কর্মী সমর্থকদের কথা ছেড়ে দিয়ে তিনি বামপন্থী বা সিপিএম পার্টির কর্মী সমর্থক বা ভোটারদের কথা তারা মাথায় এসেছে। তিনি বলছেন এবার তৃণমূলকে পরাজিত করতে গেলে বিজেপির যে শক্তি আছে সেই শক্তি দিয়ে হবে না। তাহলে তৃণমূলকে পরাজিত করতে গেলে বিজেপির চাই সিপিআইএম এর ভোটার। সেই কারণেই তিনি বলছেন বুকে পাথর চাপা দিয়ে হলেও তৃণমূলকে হারাতে এবার বিজেপিকে ভোট দিন। এই কথা বলছেন, অর্থাৎ ভিক্ষাবৃত্তির মতোই ধরে নেওয়া যেতেই পারে। তাহলে পরে যে রাজনৈতিক দলের রাজনৈতিক শক্তি একদম তলানিতে গিয়ে ঠেকেছে, সেই রাজনৈতিক শক্তিকে কেন মানুষ আবার ভোট দিয়ে শক্তি করবে? আচ্ছা, বিজেপি তো শক্তি খানিকটা বৃদ্ধি হয়েছিল, রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে এখনো তো রয়েছে, তাহলে তাদের শক্তি তো আরো বৃদ্ধি হওয়ার কথা দিনকে দিন। একটা সময় ছিল তিনজন বিধানসভার সদস্য, অর্থাৎ তিনজন বিধায়ক। সেই তিনজন বিধায়ক থেকে 2021-এর বিধানসভা নির্বাচনে 77 জন বিধায়ক তৈরি করে দিলেন রাজ্যের মানুষ। তাদেরকে বিশ্বাস করলেন, তাদের বিভ্রান্তিমূলক প্রচারে বিশ্বাস করে বিজেপির শক্তি বৃদ্ধি করে 3 জন থেকে 77 জন বিধায়ক তো করে দিলেন, বিধানসভায় পাঠালেন রাজ্যের মানুষ। তারপর থেকে বিজেপি নিজের রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে তাদের শক্তি তো আরো বৃদ্ধি হওয়ার কথা। তাহলে তাদের রাজনৈতিক শক্তি দুর্বল হলো কেন? রাজনৈতিক শক্তি দুর্বল এটা তো শ্রমিক ভট্টাচার্য প্রকাশ করে দিলেন। কেন দুর্বল হলো? মানুষ যে রাজ্যে, পশ্চিমবঙ্গের মানুষ যে আশা নিয়ে বিজেপি শক্তি বৃদ্ধি করেছিল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দল 2011 সালে রাজ্যের ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত রাজনৈতিক পরিকল্পনা নিয়েই তো রাজ্যের সরকার চলছে। সেই সরকার যে নীতি গ্রহণ করেছে সেই নীতির দ্বারা রাজ্যের মানুষ সমস্ত দিক থেকে শোষিত, বঞ্চিত, নিপীড়িত, দুর্দশাগ্রস্ত, গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে বলেই বামপন্থীরা বা সিপিআইএম পার্টি অভিযোগ করে। এবং এটা যে সম্পূর্ণই যুক্তিহীন তা কিন্তু নয়। এবং মানুষ দেখলো এই মানুষ যে দুর্দশাগ্রস্ত,
সিপিআইএম পার্টি 2011 সালের পর থেকে ক্রমাগতভাবে ক্ষয়িষ্ণু শক্তিতে রূপান্তরিত হচ্ছিল রাজনৈতিকভাবে। সেই কারণেই বিজেপি কিছু বিভ্রান্তিমূলক প্রচারে মানুষ বিভ্রান্ত হয়ে বিজেপিকে সমর্থন দিয়ে তার শক্তিটা বৃদ্ধি করেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসে যে নীতি গ্রহণ করে রাজ্যের মানুষকে শোষণ বঞ্চনার মধ্যে ফেলেছে, দুর্দশার মধ্যে ফেলেছে, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভঙ্গুর করে তুলেছে, দুর্নীতির কারণে রাজ্যে কর্মসংস্থানে হাহাকার তৈরি হয়েছে, শিল্প কলকারখানা নেই, সরকার বেকার হচ্ছে, সেই জায়গায় সেইগুলোর বিরুদ্ধে বিজেপি কিন্তু এই বর্ধিত শক্তি নিয়ে লড়াই আন্দোলন করতে পারল না। তৃণমূলের এই নীতি পরিবর্তনের লক্ষ্যে বা তৃণমূলের এই দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিজেপি কি করলো? ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিল, যার মধ্য দিয়ে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষের কর্মসংস্থান হতে পারে না, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে না, নারীর সুরক্ষা দেওয়া যেতে পারে না, এটা রাজ্যের মানুষ বুঝতে পারলো। সেই কারণে ধীরে 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 বিজেপির প্রতিও রাজ্যের মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমতে শুরু করলো। কিন্তু বিজেপি চায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক শক্তি ধরে রাখতে, সেই কারণেই নিজেদের কর্মী সমর্থকদের উপর বিশ্বাস করতে না পেরে সিপিআইএম এর কর্মী সমর্থকদের কাছে আবেদন জানালেন। আচ্ছা, রাজ্যের মানুষ তৃণমূলকে তো হারাতে চায়, এটা তো 100% সঠিক, এখানে কোনো দ্বিমত নেই। আর কেন তৃণমূলকে হারাতে চায় রাজ্যের মানুষ, কেন তৃণমূলকে শাসন ক্ষমতা থেকে সরাতে চায় রাজ্যের মানুষ, এই বিষয় নিয়ে আর বিস্তারিত ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। কারণ রাজ্যের মানুষ 2011 সালের পর থেকে 2025 সালের আজ নভেম্বর মাস এই পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার এমন কোনো নীতি গ্রহণ করতে পারেনি, এমন কোনো ব্যবস্থা করতে পারেনি যে ব্যবস্থা বা যে নীতির মধ্য দিয়ে মানুষের দুঃখ দুর্দশা মোচন হতে পারে, মানুষ শোষণ বঞ্চনা নিপীড়নের হাত থেকে রেহাই পেতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে, নারী সুরক্ষিতভাবে এই মানব সমাজে চলাফেরা করতে পারে, এমন কোনো ব্যবস্থা করতে পারেনি এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। বরঞ্চ প্রতিনিয়ত এই রাজ্য সরকার পরিচালিত যে তৃণমূল কংগ্রেস রয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের তাদের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির সীমাহীন অভিযোগ। আর এই দুর্নীতির কারণেই তো রাজ্যের মানুষ ক্রমাগতভাবে দুর্দশার মধ্যে পড়েছে, শোষিত বঞ্চিত নিপীড়িত হয়েছে সমাজের সমস্ত অংশের মানুষ। সেই কারণেই তৃণমূলের কাছ থেকেও মানুষ স্রোতের মতো ভেঙে বেরিয়ে আসছে। আর ভেঙে বেরিয়ে কোথায় আসছে? এই যে পেছনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলোর কাঁধে কোন পতাকা? কাঁধে কাস্তে হাতুড়ি আঁকানো লাল পতাকা। অর্থাৎ 2011 থেকে এই 2024 সাল এই সময় পর্যন্ত বামপন্থী বা সিপিআইএম এর শক্তি ক্রমাগতভাবে কমতে শুরু করেছিল। কিন্তু কমলে হবে কি? সিপিআইএম পার্টি মানুষের দুঃখ দুর্দশা নিবারণ, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, কর্মসংস্থান, শিল্প কলকারখানা গড়ে তোলা এবং নারী সুরক্ষার দাবিতে ধারাবাহিকভাবে আপোষহীন সংগ্রাম করে গেছে, যেটা বিজেপি করতে ব্যর্থ হয়েছে চূড়ান্তভাবে। সেই জায়গাগুলো মানুষ ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করেছে। সেই কারণেই তো এই যে এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই কাতারে কাতারে মানুষ আবার এই ঘরের কোণে তুলে রাখা ওই লাল ঝান্ডাটি কাঁধে করে নিয়ে আবার রাস্তায় বেরিয়ে পড়ল সিপিআইএম পার্টির মিছিল মিটিং লড়াই আন্দোলনে। স্বাভাবিকভাবেই 2024 সাল পড়ার পর থেকেই বামপন্থীরা ক্রমাগতভাবে, বিশেষ করে সিপিআইএম ক্রমাগতভাবে শক্তি বৃদ্ধি করতে শুরু করলো। শহর ছাড়িয়ে গ্রাম, এইভাবে জেলায় 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 সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধি করতে শুরু করলো। তার প্রমাণ অতি সাম্প্রতিক সময়ে যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, সেই সমবায় সমিতির নির্বাচনে প্রায় 70 থেকে 75% সমবায় সমিতির বোর্ড দখল করেছে যে বামপন্থীরা, সিপিএম পার্টির সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা। কারা দিল এই সমবায় সমিতির ভোট? রাজ্যের বাইরের মানুষ তো এসে দেয়নি। সমবায় সমিতির নির্বাচনে ভোট দিয়েছে রাজ্যের কৃষক, ক্ষেত মজুর, এই সমস্ত অংশের মানুষেরাই তো। স্বাভাবিকভাবে গরিব মানুষের আস্থা ভরসা আবার এবং সেই সঙ্গে বিশ্বাস আবার ফিরে পাচ্ছে বামপন্থীরা।
এটা দেখতে পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। বিজেপি একটা জিনিস মনে করে বুঝে ফেলেছে, যদি বামপন্থীরা শক্তিশালী হয় তাহলে 2011-র আগে পশ্চিমবঙ্গের বিজেপির যে অবস্থা ছিল, বিজেপিকে আবার সেই অবস্থায় ফিরে যেতে হবে। কারণ বামপন্থীরা অন্তত ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষে মানুষে বিভেদ তৈরি করে না। 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে হিন্দু মুসলমান শুধু নয়, সমস্ত ধর্মের মানুষের মধ্যে একটা মেলবন্ধন ছিল, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল পশ্চিমবঙ্গে। হিন্দু মুসলমান প্রত্যেকেই সমানভাবে চলাফেরা করত, নারীরা সুরক্ষিত ছিল, নারীদের ধর্ষণের এত ধর্ষণমূলক অপরাধ সংঘটিত হতে দেখা যায়নি। প্রতি বছর স্কুল কলেজ থেকে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীরা বেরিয়ে এসছে পড়াশোনা শেষ করে। শিক্ষার শেষে সবার চাকরি দিতে না পারলেও সরকারি সংস্থায় কিছু বেকার যুবক যুবতীর চাকরি হতো। প্রতি বছর পালা করে চাকরির পরীক্ষা হতো, সেখান থেকে কৃতকার্যরা চাকরি পেত। আবার কৃষিতে একটা ব্যাপক সাফল্য এসেছিল ভূমি সংস্কার আইনের মধ্য দিয়ে। সেই কৃষির সাফল্যকে হাতিয়ার করে আবার বামফ্রন্ট সরকার শিল্প কলকারখানা গড়বার দিকে মনোযোগ দিল। সেই কারণেই তো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই কারণে হলদিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই কারণেই হলদিয়া বন্দর, সেই কারণেই সেক্টর 5, সেই কারণেই বিভিন্ন কর্মসংস্থানমূলক কাজকর্মে হাত দিয়েছে, যার মধ্যে দিয়ে সরকারি সংস্থায় না হলেও এই সমস্ত জায়গায় কিছু মানুষের কর্মসংস্থান হতে শুরু করলো। কর্মসংস্থানের দরজাটা আরো বড় করে খুলে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করলো টাটা ন্যানো কারখানা তৈরি করবার সিঙ্গুরে। আপনারা জানেন প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়ে যায়, শুধু গাড়ি ওখান থেকে বেরোনোর বাকি। সেই সময় এই গাড়ি কারখানাকে ধ্বংসাত্মকমূলক আন্দোলনের মধ্য দিয়ে গাড়ি কারখানাটাকে তুলে দেওয়া হয়। সেটা চলে যায় গুজরাটে। গুজরাটে চলে গিয়ে সেখানে টাটা বড় করে কারখানা তৈরি করে। টাটার সেখানে একটা অন্যান্য কারখানায় একটা কর্মসংস্থানের বাজার তৈরি হয়েছে। সেখানকার হাজার হাজার লক্ষ লক্ষ বেকার সেখানে সকার হচ্ছে। আমাদের এখানকার সকাররা বেকার হয়ে যেতে বসেছে, কর্মসংস্থানের দরজাটা বন্ধ হয়ে গেল। এর বিরুদ্ধে লড়াই করলো না বিজেপি, সেই কর্মসংস্থানের দরজাটাকে আবার খোলার জন্য লড়াই করতে থাকলো যে বামপন্থীরা, সিপিআইএম পার্টি। সেই কারণেই সিপিআইএম এর দিকে এত মানুষ। আর এটা দেখেই তৃণমূল কংগ্রেস মনে করলো সমূহ বিপদ যদি বামপন্থীরা শক্তিশালী হয়, কারণ বামপন্থীরা দুর্নীতিগ্রস্ত হয় না। বামপন্থীদের দুর্নীতি এই বামপন্থীদের স্পর্শ করতে পারে না। তার প্রমাণ দীর্ঘ 34 বছর যে বামপন্থীরা রাজত্ব করেছে, সেই বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রীকেও আজ পর্যন্ত দুর্নীতির দায়ে জেল খাটাতে পারেনি। অথচ বর্তমান সরকার চলাকালীন বহু মন্ত্রী ইতিমধ্যেই জেল খেটেছেন। উল্লেখযোগ্য রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা জেল খেটেছেন। কেউ জেলে রয়েছেন, কেউ জেল থেকে বেরিয়ে এসছেন, জামিনে মুক্ত আছেন। স্বাভাবিকভাবেই মানুষ আবার এই দুর্নীতিমুক্ত এই বামপন্থীদেরকেই পছন্দ করছে। তাছাড়াও এই বামপন্থীদের পালকের নতুন, বিশেষ করে সিপিআইএম পার্টির পালকে যুক্ত হয়েছে নতুন করে এক ঝাঁক স্বচ্ছ ঝকঝকে তরুণ প্রজন্মের নেতৃত্বরা। আমি নাম দীর্ঘায়িত করব না, কয়েকটি নাম সেটা করতে চাই। সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা থেকে শুরু করে কলতান দাশগুপ্ত, সৃজন ভট্টাচার্য, আপনার সপ্তর্ষি দেব, আকাশ কর, দেবাঞ্জন প্রণয়দের মতো একাধিক এক ঝাঁক ঝকঝকে মুখ। তার মধ্যে উল্লেখযোগ্য দীপশিতা ধর, ঐশী ঘোষ, পৃথা তা, কাদের নাম বলবো, বর্ণনা মুখোপাধ্যায়। এই অসংখ্য নেতৃত্বের যে স্বচ্ছ ঝকঝকে মুখ, দুর্নীতি দায় এদের বিরুদ্ধে এখনো বিরোধীরা কোনো তদন্ত পর্যন্ত করার সাহস পায়নি। এখনো কোনো তদন্তকারী সংস্থা এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু তদন্ত পর্যন্ত করার সাহস পায়নি। স্বাভাবিকভাবেই রাজ্যের যুব সমাজ, এই যুব সমাজ তারা কিন্তু ভেঙে ঢুকে আসছে, স্রোতের মতো সামিল হচ্ছে এই এসএফআই ডিওয়াইএফআই এর সঙ্গে। বামপন্থী বা সিপিএম পার্টির শাখা সংগঠনে যদি বলি খুব ভুল হবে না। এই ডিওয়াইএফআই এবং এসএফআই ক্রমাগতভাবে এরাও শক্তি বৃদ্ধি করছে, এদের সদস্য সংখ্যা বৃদ্ধি করছে। কারণ শিক্ষিত যুব সমাজ, ছাত্র সমাজ তারা বুঝতে পারছে
এই বর্তমান সরকারের আমলেই স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মুখে, চাকরির রাস্তাটা প্রায় বন্ধ। সেই কারণেই এই যুব এসএফআই এবং ডিওয়াইফআই এই দাবিগুলো নিয়ে কর্মসংস্থানের দাবিতে স্কুল কলেজে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে লড়াই করছে। সেই কারণেই তো হচ্ছে যুব সমাজ, ছাত্র সমাজ এই হচ্ছে ডিওয়াইফআই এসএফআই এর সঙ্গে ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে যুক্ত হচ্ছে। একজন যুবক যুবতী যদি একটি রাজনৈতিক দলকে সমর্থন করে, স্বাভাবিকভাবেই তার পরিবারে তার অভিভাবক অভিভাবিকারা সেই তার সন্তানের সঙ্গেই সেই রাজনৈতিক দলকে সমর্থন করে। স্বাভাবিকভাবেই একটা যুবক যুবতী তার অভিভাবক অভিভাবকদের নিয়েই বামপন্থীদের সঙ্গে যুক্ত হতে শুরু করেছে, আর এটা দেখে ভয় পাচ্ছে। কোনোভাবেই বামপন্থীদের শক্তি বৃদ্ধি করানো যাবে না, কোনোভাবেই সিপিআইএম এর শক্তি বৃদ্ধি করানো যাবে না। সেই কারণে যেভাবেই হোক মানুষকে বিভ্রান্ত করে বামপন্থীদের শক্তি খর্ব করো, মানুষ যাতে বামপন্থীদের দিকে না যায়। সেই কারণেই তো তৃণমূল এবং বিজেপি উভয় রাজনৈতিক দলের ধর্মীয় মেরুকরণের রাজনীতি। তৃণমূল কংগ্রেসের দ্বারা যে সরকার চলছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী কখনো দীঘায় জগন্নাথ মন্দির করছেন, কখনো দুর্গাঙ্গন বানানোর কথা বলছেন, কখনো দার্জিলিং এ গিয়ে মহাকাল মন্দির বানানোর চেষ্টা করেছেন। ঠিক সেই একই ধর্মীয় রাজনীতি করে চলেছে রাজ্যের বঙ্গ বিজেপি, তার নেতৃত্বরা শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্বরা। আর মানুষ জানে এটা ঠিক যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে মন্দির মসজিদ দিয়ে অন্ততপক্ষে মানুষের কর্মসংস্থান হতে পারে না, মানুষের পেটে আহার জোগাড় করতে পারে না, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারে না এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে। প্রয়োজন হয় একটা স্বচ্ছ একটা কর্মসংস্থানের জন্য লড়াই আন্দোলনের মধ্য দিয়েই। আর সেই কারণেই বিজেপি যখন এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, বিজেপি এবং তৃণমূল মানুষ যেটা বুঝতে পারছে, বুঝতে পেরে এই দুটো দলকে মানুষ প্রত্যাখ্যান করছে, সেই সময় আবার চলে এলো এসআইআর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একথা কখনো বলা হয়নি রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী এদের ভোট বাদ যাবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা কথাই বলা হয়েছে বারবার, সেটা আমাদের দেশের নাগরিক না যারা বেনাগরিক, আমাদের দেশে যারা অনুপ্রবেশকারী তাদের নাম শুধুমাত্র থাকবে না, বাকি যারা দেশের নাগরিক প্রত্যেকের ভোট প্রত্যেকের নাম ভোটার তালিকায় থাকবে। কিন্তু এটা করলে তো আর ধর্মীয় মেরুকরণ রাজনীতি হবে না, মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সেই কারণেই বিজেপি বলছে মুসলিম রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তৃণমূল বলছে ভোট এসআইআর করাতে দেব না। বিজেপি বলছে যে অভিযোগ বামপন্থীদের, সিপিএম পার্টির, বিজেপি বলতে চাইছে বৈধ ভোটার বাদ দাও, আর তৃণমূল বলতে চাইছে যে এসআইআর করা যাবে না, মৃত ভোটার, ডবল এন্ট্রি, ভুয়ো ভোটার বাদ দেওয়া যাবে না। আর বামপন্থীরা একথাই বলছে, সিপিএম পার্টির নেতৃত্ব মাইক ধরে প্রেস কনফারেন্স করে একথাই বলছে যে এসআইআর হোক, স্বচ্ছভাবে এসআইআর এর মধ্য দিয়ে যে ভোটার লিস্ট তৈরি হবে, সেই ভোটার লিস্টে কোনো ভুয়ো ভোটার থাকবে না, কোনো মৃত ভোটার থাকবে না, কোনো অবৈধ ভোটার থাকবে না, কোনো ডবল এন্ট্রি থাকবে না। স্বচ্ছ ভোটার তালিকা যদি তৈরি করা যায়, মানুষ তার নিজের পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেবে। আর মানুষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে পছন্দ করছে বামপন্থীদের, স্বাভাবিকভাবেই বামপন্থীদের শক্তি বৃদ্ধি হবে। ওই যে প্রথমে বললাম, কোনোভাবেই বামপন্থীদের শক্তি বৃদ্ধি করানো যাবে না, এটা তৃণমূল এবং বিজেপির একটা এজেন্ডা। সেই কারণে মানুষকে বিভ্রান্ত করো। এই বিভ্রান্তিমূলক রাজনৈতিক পথ আবার বেছে নিয়েছে বিজেপি এবং তৃণমূল। আর বামপন্থীরা এই এসআইআর এর বিভ্রান্ত কাটিয়ে, ধর্মীয় মেরুকরণের বিভ্রান্ত কাটিয়ে মানুষকে সঠিক রাজনৈতিক পথ দেখাচ্ছে, যে রাজনীতির মধ্য দিয়ে, যে রাজনৈতিক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্তভাবে কর্মসংস্থান, শিল্প কলকারখানা গড়ে তোলা, নারীর সুরক্ষা গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠান করা যায়, সেই রাজনৈতিক লড়াই থেকেই মানুষকে পথ দেখাচ্ছে বামপন্থীরা, সিপিআইএম পার্টি। সেই কারণেই সিপিআইএম পার্টি ক্রমাগতভাবে শক্তি বৃদ্ধি হচ্ছে। আর এই সিঁদুরে মেঘ দেখছে বঙ্গ বিজেপি। সেই কারণেই সিপিআইএম এর কাছে ভিক্ষা আবৃত্তি নিয়ে হাজির হয়েছে বঙ্গ বিজেপি, তার সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমার কথা একটাই, এইবার মানুষের কাছে আমার একটাই আবেদন,
আপনারা ঠিক করবেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে আপনার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করবেন, যারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে তাদের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্য দিয়ে আপনার কর্মসংস্থান হবে না, যার মধ্য দিয়ে নারীর সুরক্ষা হবে না, যার মধ্য দিয়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে না, যার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে না, সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে কি আপনারা বেছে নেবেন? নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সমস্ত ধর্মের মানুষ ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গে বসবাস করতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে, কর্মসংস্থান হতে পারে, কর্মসংস্থানের দাবিতে লড়াই হচ্ছে, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা হচ্ছে, এবং সব থেকে বড় হচ্ছে নারীদের সুরক্ষার দাবিতে যে লড়াই করে চলেছে সিপিআইএম পার্টি, বামপন্থীরা, আপনি তাদের পক্ষে থাকবেন। এই সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ অধিকার আপনার। যদি মানুষ সঠিক পথে বেছে নিতে পারে, যদি মানুষ কর্মসংস্থান, নারী সুরক্ষা, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা গঠন, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা গঠন, এটা মানুষ চায়, 2026-এর বিধানসভা নির্বাচনে বামপন্থীরা দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে উঠে আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলের তকমা পেতে চলেছে বামপন্থীরা, সিপিআইএম পার্টি। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।